ওয়েলকাম। বর্তমানে যে এসএলএসটির ইন্টারভিউ এবং অবশ্যই প্রাইমারির ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন হতে চলেছে। এক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, অন্তত আমার এটা মনে হয়। ফার্স্ট, যে গত 25 তারিখ একটা মুভমেন্ট হয়েছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, সেখানে অন্যতম একটা দাবি হওয়া উচিত আমার মনে হয় ভিডিওগ্রাফি করবার জন্য। এই ভিডিওগ্রাফিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে আমার যেটা মনে হয়েছে। আর সেকেন্ড সেটা হচ্ছে যে আমরা কতজনকে ডাকবে সেইটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। কোনো একটা সাবজেক্টে 100টা পোস্ট আছে, এখানে কারা ডাক পাবে, কাট অফ কত হবে অনেকেই বলছেন। কিভাবে 60-এর মধ্যে কাট অফ হবে, না 70-এর মধ্যে কাট অফ হবে, না 80-র ভিত্তিতে কাট অফ হবে? অর্থাৎ লিখিত যে 60 নম্বরের পরীক্ষা হয়েছে, 70 নম্বরে বললাম, যেখানে 10 যোগ হচ্ছে আমার একাডেমিক, আর 80 তখন হচ্ছে এক্সপিরিয়েন্সের 10। কিভাবে হবে? এই দুটো প্রশ্ন আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে এটা আমার ব্যক্তিগত মত, ভিডিওগ্রাফি হওয়াটার দাবিটা আমার মনে হয় যারা ফ্রেশার আছেন, যারা ইন সার্ভিস 2016-52 আছেন, প্রত্যেক পরীক্ষার্থীর একটা কমন দাবি হওয়া প্রয়োজন। এই যে 20 নম্বর খুব ইম্পর্টেন্ট যেটা হতে চলেছে এবারে ইন্টারভিউয়ের, সেটা হচ্ছে 10 আর ডেমো হচ্ছে 10। এই 20 নম্বরটার কিন্তু দুটোরই ভিডিওগ্রাফি হওয়াটা প্রয়োজন। কারণ বিগত দিনের নিয়োগ কতটা স্বচ্ছ হয়েছে তার নমুনা উদাহরণ আমরা সবাই পেয়েছি। স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন যদি নাই উঠতো তাহলে প্যানেলটি ক্যান্সেল হতো না। সংবাদ মাধ্যমে যা প্রকাশ তা অনুযায়ী আমাদের অনেকের কাছে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, হয়তো এই 10 নম্বর যে ইন্টারভিউ, তখন ডেমনস্ট্রেশনটা ছিল না, এই 10-এর মধ্যে কেউ 10-এ 10 পেয়েছে, কেউ 2 পেয়েছে বা 3 পেয়েছে। এই যে পেতেই পারি। আমি একজন ইন্টারভিউ দিতে গেছি, আমার ইন্টারভিউ তো আমি সেটাকে বলতে রাজি নই, বারবার বলি পার্সোনালিটি টেস্ট হচ্ছে। আমি খুব খারাপ সেখানে পারফরমেন্স করেছি, আমি 2, 3, 1 যাই হোক না কেন, যেটা মিনিমাম নম্বর সেটা পেতে পারি। আপনিও একজন পরীক্ষার্থী, আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন, আপনি 10-এ 10 পেতেই পারেন, কোনো বিতর্কের জায়গা নেই। কিন্তু সেটা যেন স্বচ্ছ হয়। যেমন আমাদের ওএমআর, আমরা যে পরীক্ষাটা দিয়েছি, ওএমআর-এর একটা কার্বন কপি আপনারা সবাই পেয়েছেন। অর্থাৎ আপনি কোনটা অ্যান্সার দিয়েছেন তার একটা প্রুফ আপনি ভবিষ্যতে চ্যালেঞ্জ করতে পারবেন, যে ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী আমি এটা উত্তর করেছি, আমার তো 46 পাওয়ার কথা বা 56 পাওয়ার কথা, কিন্তু আমার স্কোরটা কম কেন হলো, আমি চ্যালেঞ্জ করতে পারবো। তাহলে এই ইন্টারভিউটার ক্ষেত্রে অথবা ডেমনস্ট্রেশন এবার আরো যোগ হয়েছে 10-10-20 নম্বর, মানে 20টা এমসিকিউ। এটা ভাববার ব্যাপার আছে। আমাকে 20-তে 20 দিয়ে দিল, আপনি আমার প্রতিদ্বন্দ্বী, আপনি দুটোই মিলে পেলেন 5, 6, 7, 10 যাই হোক না কেন, আমাকে 20 দিল, আপনাকে 10 দিল, আমি ধরেই নিলাম 5, আমাকে 10-10-20, ডিফারেন্সটা 10 হতে পারে, ডিফারেন্সটা 14-15 কিন্তু দুজন ক্যান্ডিডেটকে পড়িয়ে দেওয়া যায়। সেটা যোগ্যতার ভিত্তিতে হোক, আমি খারাপ পড়াই, আমি 2 পাই 3 পাই, হতে পারে। আপনি তো ভালো পড়ান, আপনি ভালো নম্বরটা পাবেন, এটাই স্বাভাবিক। উল্টো কোনো রকম কোনো প্রশ্ন যাতে না উঠছে, আমি কারোর বিরুদ্ধে প্রশ্ন তোলবার জন্য ভিডিওটা করছি তা নয়, কিন্তু তিক্ত অভিজ্ঞতা, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, একটা কথা আছে। আমাদের চুন খেয়ে যেহেতু একবার মুখ পুড়েছে, আমরা এখন দই খেতে গেলেও সতর্কতাভাবে খাই, আদৌ সেটা দই না চুন একবার পরখ করে নিয়ে তবেই মুখে দেব। আমার মনে হয় এই দাবিটা খুব জোরালো হওয়া উচিত। জানি না স্কুল সার্ভিস কমিশন বা অন্য যে মানে এর মধ্যে যে স্টেক হোল্ডার যারা আছেন, এটা পরিচালনা করছেন, তারা এটা নিশ্চয়ই ভেবেছেন, কিন্তু এখন অব্দি আমি অন্তত ব্যক্তিগতভাবে কিন্তু কোনো নিশ্চয়তার জায়গা দেখিনি যে দুটো ক্ষেত্রে ভিডিওগ্রাফি হবে। হতে পারে, এটুকু শুনছি বিভিন্নভাবে, তবে হওয়াটা কিন্তু খুব নিশ্চিত করা দরকার। স্কুল সার্ভিস কমিশনকে একদম ডেফিনেটলি নিশ্চিত করা দরকার যে হ্যাঁ, প্রত্যেকটি ক্যান্ডিডেটের ডেমনস্ট্রেশন তার রেকর্ড ভিডিওগ্রাফি থাকবে, প্রত্যেকটি ক্যান্ডিডেটের ইন্টারভিউ তার ভিডিওগ্রাফি থাকবে। আমি ব্যর্থ হলেও তার একটা প্রমাণ থাকবে, আপনি সফল হলেও তার একটা প্রমাণ থাকবে। এমন প্রশ্ন যাতে আবারও না ওঠে যে কেউ 20 পেয়েছে বা 18 পেয়েছে, তিনি সেটা পাবার যোগ্য ছিলেন না, আবার কেউ 4, 6, 8, 10 পেয়েছে,
তিনি তার চেয়ে অনেক বেশি পাওয়ার যোগ্য ছিলেন। যেমন ওএমআর এর কার্বন কপি আমাকে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনই এই দুটো বিষয়ের ভিডিওগ্রাফিটা থাকা মনে হয় স্বচ্ছতার জন্য। যেহেতু এসএসসির বিগত পারফরমেন্সে, মানে বিগত বলতে আমি টোটাল ওভারঅল বলছি না, গত যে নিয়োগটা হয়েছে সেটার এগেনস্টে বলছি, একটা বিশেষ দুর্নীতি হয়েছিল বলেই তো এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে, আজকের এই পরীক্ষাটা হয়েছে। তাই স্বচ্ছতার জন্য ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন এই দুটোরই ভিডিওগ্রাফি থাকাটা খুব 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 প্রয়োজন। আমার মনে হয় সকলের ক্ষেত্রে এই দাবিটা ইন্টারভিউর আগের থেকে তোলা উচিত। মুভমেন্ট যেমন আপনারা আগে করেছেন, বিভিন্ন দাবি ছিল, তার মধ্যে প্রত্যেকটা প্রার্থীর একটা কমন দাবি যুক্ত হওয়া প্রয়োজন যে সমস্ত বিষয়টার ভিডিওগ্রাফি হোক। আপনাদের মতামত যদি অন্য হয় সেটাও জানাবেন। সেকেন্ড যে পার্টটা আমি আসবো বলছিলাম, এবারে এই প্রশ্নটা অনেকেই করেছেন, সেটা নিয়ে একটু আমার সাধ্য অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, ভুল হলে আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন। যে 60 নম্বরের প্রথম পরীক্ষা হয়েছে আমাদের রিটেন, 10 নম্বর টোটাল যে আমাদের একাডেমিক 100 নম্বরটা কিভাবে মানে এসএসসির ক্ষেত্রে ভাগ হচ্ছে। প্রথম 60 নম্বর হচ্ছে কি রিটেন টেস্ট, তাই তো 10 নম্বর হচ্ছে একাডেমিক, 10 নম্বর এক্সপেরিয়েন্স, তারপরে 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, আর 10 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন। এই সব মিলে 60, 70, 80, 90, তাই তো। তাহলে আমরা যে ইয়েটা দেখছি সেটা তাহলে কি দাঁড়াচ্ছে, এই 10 নম্বর দাঁড়াচ্ছে প্রথম, এটা হচ্ছে রিটেন, তারপরের 10 হচ্ছে আপনার কিসের একাডেমিক, তারপরে এই 10টা হচ্ছে এক্সপেরিয়েন্স, তাই তো, তারপরের 10টা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যাকে ইন্টারভিউ বলছি, আর 10 নম্বর হচ্ছে ডেমো। এই হচ্ছে আমার টোটাল স্কোর। এর মধ্যে একটা 10কে আমি আলাদা করছি, এই 10টা কিন্তু আমরা সবার জন্য নয়, এটা এক্সপিরিয়েন্সের নম্বর, যারা অভিজ্ঞতা আছে তারাই পাবে। অর্থাৎ একদম যারা নতুন বা ফ্রেশার তারা কিন্তু 60, 10, 70, 80, 90, এবং যারা অভিজ্ঞতার 10 পাচ্ছে তারা হচ্ছে তাদের কাছে পরীক্ষাটা 100 নম্বরে, যেটা বাস্তব আমি সেটা বলবো। আমি এর অনেক ভিডিওতে বলেছি যে 2016 যারা যোগ্য আছেন তাদের এক্সপিরিয়েন্সের নম্বর পাওয়া নিয়ে কোনো বিতর্ক থাকার কথা না, কারণ তাদের হকের চাকরিটা তারা যোগ্য যারা তারা পাক, আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের তো জেলে পড়া উচিত, সেটা আলাদা সাবজেক্টে। কিন্তু এবারে তাহলে প্যানেলটা কি করে হবে? এখনো পর্যন্ত আমাদের এটুকু পরীক্ষা হয়ে গেছে ধরে নিন। কোনটুকু হয়েছে? এই 60-এর হয়েছে, তার সাথে কিন্তু আমার একাডেমিক আমার ফর্মের সাথে আমি জমা দিয়েছি কোয়ালিফিকেশন, আর এক্সপিরিয়েন্সের যারা তারা এটা দিয়েছে, এটা যোগ হবে। এই 80-র ওপরে ভিত্তি করে প্রাথমিকভাবে কিন্তু আমাদের ডাকটা আসবে। এর ওপরে ভিত্তি করে ডাকটা আসবে কিসের? ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের ডাকটা আসবে 80-র ভেতরে যে কাট অফ মার্কটা আসবে। এই 20-র হিসাব নিয়ে পরে একসাথে আমি আসবো কনসুলেটলি। এবারে এখান থেকে প্রথমে যে ইয়েটা হবে এই নম্বরের ভিত্তিতে, সেখান থেকে ডাকা হবে প্রার্থীদের ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। রেশিওটা কি আছে? রেশিওটা এবারে বলা হয়েছে 1:1.6। তার মানে কোনো একটি দেখা গেল পোস্টে একটি সাবজেক্টে 100টা সিট আছে, টোটাল সিট আছে, ভ্যাকান্সি আছে 100টা। তাহলে সেটা আপনি রিটেনের ক্ষেত্রে একাডেমিক যোগ হবে এবং এক্সপিরিয়েন্স যোগ হবে, এবং পরবর্তীকালে যখন ফাইনাল প্যানেল হবে, এম প্যানেল আপনি হয়েছেন, তখন এই ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন যোগ হওয়ার পরে সিস্টেমটা কিন্তু একই। প্রথমে 80-র মধ্যে স্কোর করে আপনাকে যেখানে ডাকা হচ্ছে ইন্টারভিউ, ঠিক সেম সিস্টেমে পরে এই 20 নম্বর যোগ হয়ে সেখানে যে প্যানেলটা হবে, সিস্টেম কিন্তু একই। 100টা সিট আছে, তাহলে ডাকছে কতজনকে? 160 জনকে আমার ডাকবে। 100টা সিটের জন্য এই মুহূর্তে এখান থেকে 160 জনকে ডাকবে, আমি এটাকে ধরছি না, 160 জনকে ডাকবে। এবার কাট অফ মার্কটা কি করে নির্ধারণ হয়? সাধারণত যেটা হয়, ধরুন এই 80-র মধ্যে আমি একটা যে কোনো সাবজেক্ট ধরে নিচ্ছি, যেটা বাংলা বা এডুকেশন বা ইতিহাস, 100টা পোস্ট আছে, 160 জনকে, কোন 160 জনকে ডাকবে? প্রথম দিকের স্কোর, তাহলে 80-র মধ্যে যারা 80 পেয়েছে, খুব কম জনই পাবে, আমি ধরে নিচ্ছি,
80 পেয়েছে, তাকে প্রথমে ডাকবে। এই রকম পেলো দেখা গেল 10 জনকে। আমার টোটাল ডাকার কথা কতজন? 160 জনকে। তাহলে প্রথমে আমার তার মধ্যে 10 জনকে পেয়ে গেল। এইবার দেখা গেল 79 পেয়েছে, এই 79 পেয়েছে, আবার দেখা গেল 20 জন। তাহলে সেই 20 জন ডাক পেল, প্রথম দিক থেকে শুরু হলো ডাক, তাহলে 30 জন পাওয়া হয়ে গেছে। এটা জাস্ট কিন্তু একটা উদাহরণ হিসেবে নমুনা বলছি। এইবার দেখা গেল সব মিলে 78 পেয়েছে, আবার 15 জন। তাহলে যারা 78 এরকম সবাই ডাক পেয়ে গেল। আবার দেখা গেল 77 পেয়েছে 15 জন, সেই 15 জন ডাক পেয়ে গেল। এইভাবে করি যত পর্যন্ত না 160, এমন দেখা গেল সাপোজ যে 62 এসে দাঁড়িয়েছে, 62 এসে দাঁড়িয়েছে, তখন এখানে অলরেডি 150 জন পূরণ হয়ে গেছে। 160-এর মধ্যে 150 জন আমার পূরণ হয়ে গেছে। 160 জনকে ডাকার কথা ছিল, 150 জন পূরণ হয়েছে 63 পর্যন্ত। এইবার তাহলে আবার 10 জন ডাকার কথা, কিন্তু 62 স্কোর করেছে 17 জন বা 16 জন। সেক্ষেত্রে কি করবে? আমার তো ডাকার কথা 100 জন, 160, 150 জন হয়ে গেছে, আর 10 জনকে ডাকার কথা। কিন্তু 63 অব্দি হিসেব করলে দেখা গেছে আমার কত হয়ে গেছে? 150-এর কোটা হয়ে গেছে, কিন্তু 62 পেয়েছে 17 জন। 17 জন ডাকলে কতজন ডাক পেয়ে যাচ্ছে? 150 আর 17, 167 জন। সেক্ষেত্রে যারা 62 পেয়েছে সাধারণত কিন্তু তাদের সবাই ডাক পাবে, সাধারণত তারা। কারণ 62 পেয়েছে এমন 10 জনকে ডাকবে, 62 পেয়েছে এমন 7 জনকে ডাকবে না, তা কিন্তু সাধারণত এক্ষেত্রে হয় না। এইভাবে করে কাট অফ, অর্থাৎ হাইয়েস্ট থেকে শুরু করে নির্দিষ্টভাবে আগেই ধরে নেওয়া হবে না যে আমি 52 যারা পেয়েছে তাদের সবাইকে ডাকবো, সেটা কিন্তু সাধারণত হয় না। উপর থেকে শুরু হবে যে আমি যত অব্দি আমার কাঙ্ক্ষিত একটি বিষয়ে 100টা সিট আছে, তার জন্য আমি 160 জনকে ডাকবো। যত অব্দি না আমি 160 জনের কোটা পূরণ হচ্ছে, তত অব্দি আস্তে আস্তে উপরের থেকে স্কোরগুলো কি হবে? নামতে থাকবে, নামতে থাকবে, নামতে থাকবে। ঠিক ফাইনাল প্যানেলের সময়ও যতগুলো ওয়েটিং রাখার দরকার কমিশন মনে করছে, ওয়েটিংটা কিন্তু এবার একটু লম্বা হওয়ার চান্স আছে, ওয়েটিং রাখার দরকার। সেই অনুযায়ী ধরুন তখন মনে হলো আমার 100টা পোস্ট আছে, সেই 100টা পোস্টের জন্য ধরুন কমিশন মনে করছে আমি 100 জনকে নিয়োগ দেব আর 20 জনকে ওয়েটিং রাখবো। তাহলে কত জনের প্যানেল হবে? 120 জনের। তখন প্যানেল হবে 120 জনের। 160 জনের থেকে বাদ চলে গেল কত জনা? 40 জনা, কিন্তু ভাইবার থেকে এবার কি হলো? তাহলে বাদ পড়ে গেল। 120 জনের একটা ফাইনাল মেরিট লিস্ট হলো। তার মধ্যে 100 জনা ডাইরেক্ট ডাক পাবে, আর যে 20 জনা, সেই 20 জন থাকবে ওয়েটিং। এটা কিন্তু জাস্ট একটা স্যাম্পল হিসাবে আমি সংখ্যাগুলো বলছি, কংক্রিট নিয়মের মধ্যে বলছি না, কিন্তু এইটা আমি নিয়মের মধ্যে বললেও এইখানের কথা বলছি। অর্থাৎ এবারে এই যে 80-র মধ্যে যেভাবে ডাক হয়েছিল, ঠিক সেভাবে এই 80-র সাথে আপনার ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, টোটাল এই 100 যে নম্বর আছে, সেই 100 নম্বরের মধ্যে যারা ঠিক একইভাবে, যার স্কোর সবচেয়ে বেশি সে প্রথমে থাকবে। দেখা গেল যারা হয়তো 95 স্কোর করেছে, এমন হয়েছে 1 2 জন, সে আসলো। তারপরে নেমে আসলো 94, সেখান থেকে 10 জন পাওয়া গেল। 93, সেখান থেকে 5 জন পাওয়া গেল। এইভাবে করে যতটা নিচে নামলে এই 100 জন হয়ে যায়, তাদের আগে ডাকবে এবং তারপরে 20 জন 22 জন যে কজন আছে তাদেরকে ওয়েটিং হিসেবে থাকবে। ওয়েটিংদের সুবিধা কি? ওয়েটিংদের সুবিধা, যদি দেখা গেল কেউ নির্দিষ্ট স্কুলে জয়েন করলো না, বিশেষ করে অনেক ক্ষেত্রে হবে একজন শিক্ষক দেখা গেল ইন সার্ভিস অন্য সাবজেক্ট থেকে এডুকেশন বা হিস্ট্রিতে তিনি 9ম 10মে পাস স্কেলে চাকরি করতেন, তিনি পিজি স্কেলে 11 12-এর জন্য পরীক্ষা দিয়েছে, তিনি সমস্ত প্রসিডিউর মেনটেন করলেন, র্যাঙ্কিংয়ে আসলো। কিন্তু তার বাড়ি ধরুন মালদায়, তিনি মালদা জেলার বাড়ির কাছাকাছি একটা স্কুলে 9ম 10মে চাকরি করছিলেন, কিন্তু একাদশ দ্বাদশে তিনি কাউন্সিলিংয়ে গেলেন। কাউন্সিলিংয়ে যেয়ে দেখলেন তিনি এবার স্কুল পাচ্ছেন পুরুলিয়া বা দক্ষিণ 24 পরগনা মথুরাপুর বা আলিপুরদুয়ার। তিনি ভাবলেন আমি হয়তো বেতনে কিছুটা সুবিধা পাবো, পদমর্যাদার কিছুটা উন্নতি হচ্ছে আমার হয়তো, কিন্তু বাড়ি ছেড়ে আমার এত দূরে যেতে হচ্ছে। তিনি তখন সেই স্কুলটা জয়েন করলেন না। তখন কি হবে? এই 100 জন তো জয়েন করলে 101 নম্বরে যিনি ওয়েটিং ছিলেন তিনি কিন্তু তার স্কুলটা পরবর্তীকালে পেয়ে যাবেন। ঠিক তেমনই হতে পারে 9ম 10মের ক্ষেত্রে। অনেকেই দেখা গেল
একই রকমভাবে একজন নবম দশমেও পরীক্ষা দিয়েছেন, একাদশ দ্বাদশেও পরীক্ষা দিয়েছেন, ইতিহাসে, বাংলায়, ইংরাজিতে, ভূগোল, এগুলো তো হয়েছে কমন। আমাদের এডুকেশন, পল সায়েন্স, এগুলোই যেমন দুটো অপশন নেই, কিন্তু বাকি সাবজেক্টগুলো আছে। এইবার একজন শিক্ষক দেখা গেল তিনি 11-12ও পেয়েছেন এবং নবম দশমেও পেয়েছেন। স্বাভাবিকভাবেই যদি তার 11-12টা সুইটেবল স্কুল হয়, তাহলে তিনি 11-12-এ জয়েন করবেন, তখন তার নবম দশমের পদটা কিন্তু ফাঁকা দিয়ে গেল। সেখানে কিন্তু ওয়েটিং থেকে যারা যাবে তারা কিন্তু পাবে, অর্থাৎ যেহেতু এক্সপিরিয়েন্সের নম্বরটা আছে, এবারে কিন্তু ওয়েটিং লিস্টেও যারা থাকবেন, লম্বা ওয়েটিং লিস্টটা হয়তো একটু হওয়ার সম্ভাবনা আছে, তাদেরও কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে। অর্থাৎ প্রাথমিকভাবে যে ইন্টারভিউ ডাকটা পাচ্ছেন সেটা কিন্তু এই 60+10+10 এই 80-র ওপর ভিত্তি করে। এবারে আগেও একটি ভিডিওতে বলেছি, আপনাদের অনেকের দাবি এটা যে এই 10 নম্বরটা এক্সপিরিয়েন্সের নম্বরটা পরে যোগ করা হোক, এখন এই 70-এর মধ্যে প্যানেলটা করে আমাদের ইন্টারভিউ ডাকা হোক। দাবিটা যথেষ্ট যুক্তিযুক্ত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা 2016 সালের ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকা, তাদের এই 10 নম্বরটা অবশ্যই আগে পাওয়া যোগ্যতার প্রয়োজন। সব দিক থেকে বিচার করলেই তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে এটা অবশ্যই ব্যতিক্রম রাখতে হবে, এবং আপনারা রেখেছেন আমি জানি। আমিও ব্যক্তিগতভাবে সম্পূর্ণ সহমত যে এই এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা 2016-র যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু নিঃশর্তে প্রথমেই পাওয়া উচিত। বাকি ক্ষেত্রে আপনাদের যে দাবি আছে সেটা কমিশন মানবে কি না মানবে সেটা তো তাদের ব্যাপার, আপনাদের দাবির সাথে সহমত পোষণ না করবার কোনো কারণ নেই। তবে এই ফরম্যাটে হয়তো আপনারা ডাক পাবেন। এবার যে এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর আছে মানেই কোনো মাত্রই ফ্রেশাররা ডাক পাবেন না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়। আমি গত ভিডিওতেই বলেছি এইভাবেই সাধারণত প্যানেলটা তৈরি হবে। এখনো অবধি যা সিস্টেম আছে, আপনাদের ভাইবা এবং ডেমো ক্লাস অবশ্যই ভালো, এই দাবিটা কিন্তু আপনারা রাখুন। আমিও চাই ব্যক্তিগতভাবে এই দুটো জিনিসের ভিডিওগ্রাফিটা কমিশন করুক, একটা প্রমাণ রাখুক, যাতে স্বচ্ছতা থাকে, এইটা অবশ্যই থাকা দরকার। যাই হোক, আমি যেভাবে ইন্টারভিউ টিপস এবং ডেমো ক্লাস আপনাদের দাবি মেনে দেওয়ার চেষ্টা করছিলাম, আরও ধাপে ধাপে আমি চেষ্টা করব। আমার ভুল ত্রুটি থাকতেই পারে, থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি উপযোগী মনে হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।